তো আগের দিন হয়েছিল হচ্ছে যে ওই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা লগইন করা শিখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছে। তো আজকে পুরো ড্যাশবোর্ডে কি কি টুলস আছে, ওগুলো কি কি ইউজ, কিভাবে হোম পেজটাতে কিভাবে পেজেস অ্যাড করতে হয় ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে, সেগুলো আজকে করব। আমি এখানে স্টার্টিং এ এখানে জ্যাম কন্ট্রোল প্যানেলের ভিতর গিয়ে এই মাই এসকিউএল আপাচির যে ডাটাবেস সার্ভার থেকে সেটা অন করে নিয়েছি। দেন তারপর আমরা যেভাবে ড্যাশবোর্ডের মধ্যে লগইন করতে হয় সেটা করে নেব। তো কিভাবে করতে হয় সেটা লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ দেন কম্পিউটার, আমাদের ওয়েবসাইটের নাম ছিল যেটা, দেন তারপর আবার স্ল্যাশ দেব। আমি যদি অনলি এটা করে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি, যে ওয়েবসাইটটা আমরা রেডি করেছিলাম। তো এটা আমি এখানে যদি এইভাবে লিখি তাহলে আমাদের ডাইরেক্টলি যে ওয়েবসাইটটা বাই ডিফল্ট যে থিমের সাথে ডাউনলোড হয়, মানে যেটা হয় সেটা ডাইরেক্টলি চলে আসবে এখানে। তো আমাদের তো এটা মডিফাই করতে হবে। তো এটা আমরা ফার্স্টে কি করব, আমরা লগইন করে নেব ওয়েবসাইটটাতে গিয়ে, দেন স্ল্যাশ দেব লোকাল হোস্ট কম্পিউটার স্ল্যাশ, দেন তারপর wp admin, wp লিখবো মিন্স ওয়ার্ডপ্রেস, দেন একটা ছোট ড্যাশ দেব, দেন তারপর অ্যাডমিন লিখবো। ওকে, দেন তারপর এন্টার দেব। তারপর আমাদেরকে আইডি আর পাসওয়ার্ড জিজ্ঞেস করবে, যেটা আমাদের লোকাল হোস্টের ওয়েবসাইটের আইডি আর ইউজার আইডি আর পাসওয়ার্ড সেট করেছিলাম। তো আমাদের এখানে আইডি ছিল কম্পিউটার, দেন ট্যাব দিয়ে নিচে যাব, পাসওয়ার্ড ছিল কম্পিউটার @123, দেন লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর একটা এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যা আমাদের ওয়েবসাইটের মধ্যে যা মডিফিকেশন হবে, যা কিছু হবে সেটা আমরা এই ড্যাশবোর্ডে থ্রি করব। তো আমরা যখন এখানে কাজ করব আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে এখানে ওপেন এ নিউ লিংক ইন এ ট্যাব, এটা ওপেন করে নেব। তাহলে কি আমাদের এক সাইডে ওয়েবসাইটটা ওপেন হয়ে রইবে আর এক সাইডে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে রইবে। তো এটার ফলে কি হবে যে আমরা যখন কাজটা আমাদের অনেক ফাস্ট হবে, এক সাইডে আমরা সব সময় ড্যাশবোর্ডটাকে লেফট সাইডে ওপেন করে রাখার চেষ্টা করব, আর যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে সবসময় ডান দিকে রাখার চেষ্টা করব। তখনই আমরা কি, তাহলে হাতের স্পিড বাড়বে ওই কাজের, কি আমরা যখন এখানে কোনো মডিফিকেশন করব আমরা সঙ্গে সঙ্গে সেই পেজটাকে রিফ্রেশ করব, তো আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটের ভিতর চেঞ্জেস এসেছে। ওকে, তো স্টার্টিং এ আমাদের কাজ যেটা হচ্ছে, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিসগুলো থাকে সেগুলো কম্পালসরি, সেগুলো আমি শিখবো, যে একটা বেসিস কি, কতগুলো পেজেস হয়, কি হয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পলের জন্য একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তো এখানে যে একটা ওয়েবসাইট আমি ওপেন করে নিলাম, এই ওয়েবসাইটের ভিতর দেখতে পাচ্ছি যে এখানে পেজেস আছে কিছু কিছু। এই যে হোম, এক মিনিট এটা ক্লোজ করি। এখানে হোম একটা পেজ, এখানে তারপর আইটি কোর্স রিলেটেড একটা পেজ আছে, তারপর এখানে কন্টাক্ট আস বা কন্টাক্ট পেজ একটা আছে, যেখানে কন্টাক্ট করতে পারবো। এরকম ওয়েবসাইটের ভিতর অনেকগুলো পেজ থাকে, মানে একটা ওয়েবসাইটের ভিতর পেজের অপশন থাকে, এটা হোম পেজ। তো আমরা যখন এখানে যাবো আইটি কোর্সের ভিতর আবার অনেক যা যা অপশন সেটা শো হচ্ছে। এখানে আমরা যদি কন্টাক্টে চলে যাই, কন্টাক্টে ক্লিক করি, কন্টাক্ট আবার একটা আলাদা পেজ। আমরা যদি আবার হোমে ক্লিক করি তারপর হোম পেজে ফিরে আসবো। তো ফার্স্টে আমরা শিখবো ক্লাসের মধ্যে যাই কিভাবে এই পেজেস গুলো ক্রিয়েট করতে হয়। একটা হোম পেজের ভিতর হোম, কন্টাক্ট আস, অনেক সময় দেখা থাকে অনেক ওয়েবসাইটে থাকে লোকেশন দেওয়া থাকে, অ্যাবাউট আস দেওয়া থাকে এই ওয়েবসাইটের মধ্যে, সেগুলো কিভাবে ক্রিয়েট করব। তো এটার জন্য স্টার্টিং এ আমাদেরকে একটা কি করতে হবে, একটা প্লাগইনস অ্যাড করতে হবে। প্লাগইনস মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ফাংশনস গুলো অ্যাড হয় সেগুলো কোডিং এর থ্রু আনা হয়। কিন্তু যেহেতু আমি বললাম যে কোডিং ওয়ার্ডপ্রেস মিন্স হচ্ছে এটা উইদাউট কোডিং নলেজ একটা ওয়েবসাইট বিল্ড হয়। লাস্টে মডিফিকেশনের টাইম কিছু সিএসএস বা এইচটিএমএল ট্যাগস ইউজ করতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের তো এখানে যে সমস্ত জিনিসটা রেডিমেড হবে, বাকি রেডিমেড প্লাগইনস তো সব ডেভেলপারদের মানে আগে থেকে বানিয়ে রাখা থাকে। তো আমরা এখানে স্টার্টিং এ কিছু প্লাগইনস ইনস্টল করে নেব, যেগুলো মানে একটা পেজ বিল্ডিং এর ক্ষেত্রে দরকার পড়ে। তো স্টার্টিং এ আমরা এখানে একটা প্লাগইনস অ্যাড করব। তো এখানে প্লাগইনস এ ক্লিক করব, দেন প্লাগইনস এ জাস্ট ক্লিক করতে হবে। প্লাগইনস আমরা কার্সারটা নিয়ে যাব, কার্সারটা নিয়ে গেলে এখানে ইনস্টল প্লাগইনস মিন্স হচ্ছে আগে থেকে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সিস্টেমের মধ্যে কিছু প্লাগইনস অ্যাড করে রাখি তাহলে সেই ইনস্টল প্লাগইনস এ গিয়ে সেগুলো দেখতে পারবো।
কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো প্লাগইনস ইনস্টল করা হয়নি। তো আমরা নরমাল একটা কি আগে প্লাগইনস অ্যাড করে নেব, এখানে অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করব। ওকে, তো স্টার্টিং আমরা যে প্লাগইনসটা ইনস্টল করব দেন সেটা এখানে সার্চ করে নেব, সেটা হলো এলিমেন্টার। এটা নোট ডাউন করে নিন। ওকে, টাইম লাগবে একটু লোড হতে। এলিমেন্টারটা হচ্ছে পেজ বিল্ডার। ওকে, ওয়েবসাইটের পেজ বিল্ডিং এর ক্ষেত্রে বা পেজ মডিফিকেশনের জন্য আমাদের এলিমেন্টার ইউজ হয়। তো ওই জন্য আমরা ড্যাশবোর্ডে লগইন করার পর ফার্স্ট কাজ হবে আমাদের হচ্ছে প্লাগইনস অ্যাড করা, সেটা হচ্ছে এলিমেন্টার। আমরা ফার্স্টে প্লাগইনস এ যাব, দিয়ে তারপর অ্যাড নিউ প্লাগইনস, ওখানে ক্লিক করতে হবে না প্লাগইনস এর ভেতর, ওখানে প্লাগইনস এর কার্সারটা নিয়ে গেলে ওখানে অ্যাড নিউ প্লাগইনস এর অপশন আসবে। দেন তারপরে এখানে আমরা সার্চ করব এলিমেন্টাস। এলিমেন্টাস সার্চ করলে ফার্স্ট যে পিঙ্ক কালারের যে লোগোটা আসছে এলিমেন্টাস ওয়েবসাইট বিল্ডার, যেটাকে পেজ বিল্ডার বললাম, এখানে এটাকে ইনস্টল করে নেব। এখানে ইনস্টল নামে ক্লিক করব। ওকে, 2 মিনিট টাইম লাগবে। দিয়ে তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাক্টিভেটে সিম্পলি ক্লিক করব। তো আমাদের যে প্লাগইনস ছিল এলিমেন্টার, যেটা আমাদের পেজ বিল্ডার ওয়েবসাইট বিল্ডার হিসেবে কাজ করবে, সেটা আমরা ইনস্টল করে নিলাম আমাদের ওয়ার্ডপ্রেস সিস্টেমের ভেতর। দেন তারপর এটা তো ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল করার পর আমাদের একটা যে বাই ডিফল্ট এখানে থিম দিচ্ছে, এই থিমটা আমাদের হয়তো ভালো লাগছে না। ভালো লাগছে না কি, এই থিমটা একটা নরমাল একটা থিম, এটাকে নিয়ে যদি আমরা কাজ করি আমাদের ভালো লাগবে না ওয়েবসাইটটা। তো আমাদের নিজের মনের মতো এটাকে ডিজাইন করতে হবে ওয়েবসাইটটা। তো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক ধরনের থিমস অ্যাভেলেবেল আছে। কিছু কিছু থিমস, যে সমস্ত অনেক ধরনের থিমস আছে, আমরা অনেকে কি করে যে এক মিনিট এটা তো আমাদের যে ইনবিল্ট যে থিমটা দিয়েছে এটা তো আমাদেরকে চেঞ্জেস করতে হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু থিমস ইনস্টল করতে হবে। থিমস মিন্স হচ্ছে ওই থিমসটাকে আমরা বাইরে থেকেও ইনস্টল করতে পারি, অথবা ওয়ার্ডপ্রেসের মধ্যেই থিমস ইনস্টল করতে পারি। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে সার্চ করি, গিয়ে এখানে যে থিমস বলে অপশনটা আছে, এখানে আমরা থিমস অপশনটা পাবো না। থিমসটা পেতে গেলে আমাদের অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স বলে একটা সেকশন থাকবে, দেন তার ভিতর থিমস বলে অপশন থাকবে। ওকে, তো আমরা থিমসে ক্লিক করব। ওকে, তো এখানে যদি আমরা দেখি তো এই ইনবিল্ট যে থিমটা এখানে কিন্তু শো হচ্ছে অলরেডি, যে থিমস গুলো এখানে দিয়েছে আগে থেকে ওয়ার্ডপ্রেসের ভিতর। এই যে তিনটে থিমস কিন্তু আগে থেকে ওয়ার্ডপ্রেসের ভিতর দিয়েছে, কিন্তু আমরা এগুলো ইউজ করব না। তো আমরা কি করব, স্টার্টিং এ এখানে অ্যাড নিউ থিমস এ ক্লিক করব। দিয়ে এখানে আমরা যে টপিক নিয়ে সার্চ করব সেই রিলেটেডই থিমস থাকে। আমি যদি এখানে কম্পিউটার লিখি, ধরো আমার ওয়েবসাইটটা হচ্ছে কম্পিউটার রিলেটেড, তো আমি কম্পিউটার লিখলাম। তো এখানে আমাদের কম্পিউটার রিলেটেড থিমসই দেখাবে, শো করে দেবে আমার ওয়েবসাইটের জন্য। বাট এইগুলো আমরা ইউজ করব না। কেন ইউজ করবো না, কারণ এগুলোতে আমরা এক জায়গা থেকে আটকে যাবো। ওরা যেমন থিমস আমাদেরকে প্রোভাইড করবে সেরকম থিমটাই আমাদের নিয়ে থাকতো। আমাদের হয়তো এটা ভালো লাগছে দেখতে, বাট সেটা বেশি দিন তো থাকা যাবে না। যে আমি যদি ওটাকে ফিউচার আরো কিছু বাড়াতে চাই বা আরো কিছু ভালো করে ডিজাইন করতে চাই, সেটাকে করতে পারবো না। সেটা একবার ওয়েবসাইট একটা থিমের উপর বেস করে রেডি হয়ে গেলে ওটাকে চেঞ্জ করা প্রবলেম হয় পড়া হয়। হ্যাঁ, কারণ আবার সেই শুরু থেকে ডিজাইন স্টার্ট করতে হয়। তো আমরা এমন একটা থিমস নেব যে এটা, যে থিমস গুলো স্কিমা অ্যাপ্রুভ বলে, যে থিমস গুলো এগুলোকে গুগল র্যাঙ্ক পাওয়াতে হেল্প করে, যেগুলো জেনারেট প্রেস অ্যাস্ট্রা কিছু কিছু থিমস আছে যেটা বলছে পরে, সেই থিমস গুলো নিলে কি হবে, সেগুলোতে ইনবিল্ট থিমস থাকে না, বাট সেগুলো ইনস্টল করে নিলে আমাদের আমরা নিজের থেকে মডিফাই করতে পারবো। এই থিমস গুলো নিলে আমরা মডিফাই করতে পারবো না। এরা যেরকম দেবে জাস্ট লেখাগুলো চেঞ্জ করতে পারবো, কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। যেহেতু আমার ওয়েবসাইট, আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারবো সবই, বাট থিমস চেঞ্জ করতে পারবো না। যে ছবি থাকবে বা ইয়ে থাকবে সেগুলো এক ধরনের রয়ে যায়। তো আমরা এখানে স্টার্টিং এ
এরকমই কোনো আমরা এখানে স্টার্টিং এ আজকে আমরা যে থিমসটা ইনস্টল করছি সেটা হচ্ছে অনেকগুলো থিমস আছে अवेलेबल, সেটা আপনাদের মোটামুটি যে থিমসটা ভালো লাগে যেগুলো মানে মডিফাই করা যায় নিজের মনের মতো। একটা এক নাম্বার হচ্ছে জেনারেট প্রেস। জেনারেট প্রেস এখানে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। জেনারেট প্রেস, এই যে জেনারেট প্রেস লিখলে এই যে থিমটা আমাদের এখানে আসবে। ওকে, এটা একটা এই থিমটা আমরা ইনস্টল করতে পারি জেনারেট প্রেস। ওকে, আর একটা থিম আছে যেটা যেটা পেইড ভার্সন, বাট সেটা ফ্রি ভার্সনটাই অনেক ভালো। এটা অ্যাস্ট্রা, এটা পার্সোনালি খুব ভালো একটা থিমস, এই যে অ্যাস্ট্রা। ওকে, তো ইউজ করলে আমরা সবসময় আমাদের ওয়েবসাইটের ভিতর ওই দুটো থিমস ইউজ করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে জেনারেট প্রেস, আর একটা নয়তো হচ্ছে অ্যাস্ট্রা, এই দুটোর মধ্যে। কিন্তু জেনারেট প্রেস একটা কি প্রবলেম, জেনারেট প্রেস একটাই প্রবলেম হচ্ছে এখানে যেমন এই হোম পেজের ভিতরে যে আমরা ব্যানারটা সেট করেছি, জেনারেট প্রেস করে দু সাইডটা ব্ল্যাঙ্ক ছেড়ে যায়। কারণ হচ্ছে ওর যে বাই ডিফল্ট যে থিমটা সেটা ওরকম ভাবে ডিজাইন করা যে আমাদের হোম পেজে যে ব্যানার থাকে সেটা দু সাইডটা গ্যাপ হয়ে যায়। আর আমরা যদি অ্যাস্ট্রা ইনস্টল করি, অ্যাস্ট্রাতে কি হয় যে পুরোটা ফুল অফ কভার থাকে। ওই জন্য আমরা অ্যাস্ট্রাটা নেব, কারণ অ্যাস্ট্রাটা বেশি ভালো লাগে দেখতে। তো থিম নেক্সট ফার্স্ট স্টেপ হলো আমাদের ওখানে প্লাগইনস অ্যাড করলাম এলিমেন্টে, যেটা পেজ বিল্ডার আমি বললাম। দেন তারপর আমাদের নেক্সট কাজ করলাম যেটা হচ্ছে থিমসে গিয়ে দেন আমরা মনের মতো থিমসও নিতে পারি, বাট সেগুলো কি হবে, সেগুলো আমরা পরে মডিফিকেশনের প্রবলেম আছে। আমরা এমন কিছু থিমস নেবো যে থিমসগুলো আমরা নিজের মনের মতো রিডিজাইন করতে পারবো। তো এক নম্বর আমি বললাম জেনারেট প্রেস, সেটা নিতে পারি। সেটাতে কি প্রবলেম আছে আমি বললাম, তিনটা ভালো, বাট কি প্রবলেম সেটা বললাম যে হোম পেজের মধ্যে ব্যানারে দু সাইডে গ্যাপ ছেড়ে দেয়, হোয়াইট শো করে, এটা ভালো লাগে না দেখতে। আর নেক্সট এই অ্যাস্ট্রাটা ইউজ করতে পারি। তো এই অ্যাস্ট্রাটা পেড, কিছু কিছু ফাংশন পেড, বাট ম্যাক্সিমামটাই ফ্রি। যেগুলো নরমাল দরকার পড়ে সেগুলো পুরোটাই ফ্রি। তো আমরা এখানে অ্যাস্ট্রাটা ইনস্টল করব, এখানে সার্চ করলাম অ্যাস্ট্রা, দেন এখানে ইনস্টল তে ক্লিক করব আমরা। দেন 2 মিনিট টাইম লাগবে ইনস্টল হতে। মনে করো এটা এখন আমরা লোকাল সার্ভারে কাজ করছি, অ্যাস্ট্রা থিম ইউজ করছি। যখন আমরা পেড সার্ভার কাজ করব তখন কিন্তু এই লাইভ সার্ভার তখন কিন্তু অ্যাস্ট্রা থিম কাজ করবে। হ্যাঁ, সমস্ত अवेलेबल স্যার, মানে জিনিসটা একই থাকবে, শুধু লোকাল সার্ভার লাইভ সার্ভার। ওকে, ওটাই। দেন তারপর আমরা এখানে নরমাল অ্যাক্টিভেটে ক্লিক করব। মানে অলরেডি ওই থিমস আগে যে বললাম বাই ডিফল্ট তিনটে থিম দিয়ে ডাউনলোড হয়, তো আমরা এই থিমটা অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এখানে যাই, এটাকে রিফ্রেশ করি, আমাদের কিন্তু চলে গেল আগে থিমটা। আমি যে অ্যাস্ট্রা থিম সেটা ডাউনলোড হয়ে গেল। এবার অ্যাস্ট্রাতে কোনো ছবি আসছে না, আমার পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা কি একটা সুবিধা যে এবার আমি নিজের মনের মতো করে সাজাতে পারবো। ওখানে যেমন অলরেডি আসছিল, ছবি আসছিল, কন্টেন্ট আসছিল ওগুলো অনেক। তো এখানে এখনো পর্যন্ত এই যে আসছে এই হ্যালো ওয়ার্ল্ড, বা এই যে আমরা আছে বাই ডিফল্ট যেগুলো থাকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তো এইগুলো আমাদেরকে স্টার্টিং এ এগুলো ক্লিয়ার করতে হবে। হোম পেজটা এটা ক্লিয়ার করার আগে আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে নেবো। এখানে একটা হোম হোম বলে একটা পেজ ক্রিয়েট করব আছে। যেমন এখানে একটা হোম বলে পেজ আছে ওয়েবসাইটের ভিতরে, যেমন কিন্তু আমরা স্টার্টিং এ আজকে পেজ ক্রিয়েট করা দেখবো। যে একটা ফার্স্টে তো হলো পেজ বিল্ডার ইনস্টল হলো, থিমস ইনস্টল হলো, দেন আমরা এবার এখানে একটা পেজ ক্রিয়েট করা দেখবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে স্টার্টিং এ এখানে যে একটা অপশন পাবো আমরা লেফট সাইডের ভিতরে, যে পেজেস বলে, এখানে পেজেসে যদি নিয়ে যাই কারসারটা, তাহলে এখানে আসছে অল পেজেস আর অ্যাড নিউ পেজেস। অল পেজেস এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর যত পেজ বানাবো সেই পেজগুলো আমরা অল পেজেসে গিয়ে ওখান থেকে ম্যানেজ করতে পারবো। আর যদি আমরা পেজ বানাতে চাই তাহলে এখানে অ্যাড নিউ পেজেসে ক্লিক করব। এখানে আমরা এখন তো কোনো পেজ নেই, আছে অলরেডি এখানে যে একটা স্যাম্পল পেজ বলে একটা রয়েছে, এটাও একটা পেজ, কিন্তু এটা বাই ডিফল্ট নিয়ে যেটাকে পরে আমরা ডিলিট করে দেবো। ওকে, এটা লাস্ট ডিলিট করে দেবো এখন থাক। তো এখানে পেজেসে গিয়ে এখানে এই যে অ্যাড নিউ পেজেস আমরা ক্লিক করব। বুঝছো, আমরা লেফট সাইডে পেজেস পাবো, দেন ওখান থেকে অ্যাড নিউ পেজেস ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে পেজের যে অ্যাড টাইটেল মিন্স হচ্ছে ওই পেজটার যে নাম রাখবো। যেমন আমি এখানে হোম পেজ রাখছি, যেটা ফ্রন্ট পেজ, ওকে হোম রাখলাম। দেন এখানে তো পেজের নাম দিয়ে দিলাম। দেন তারপর নেক্সট কাজ হবে, আমরা এখানে যাব, এই যে এখানে টেমপ্লেট বলে একটা অপশন থাকবে। ওকে, টেমপ্লেট, এটাকে আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করব। যখন এখানে টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেট বলে একটা অপশন পাবো, সাইডে পপআপ বাটন থাকবে, এখানে ক্লিক করব, দিয়ে এখানে এলিমেন্টার ফুল উইডথ সিলেক্ট করব।
এলিমেন্টাল ফুল উইথ সিলেক্ট করব, দেন এটা এখান থেকে কেটে দেবো, দেন তারপর নরমাল এখান থেকে পাবলিশ করব, দেন আবার একবার পাবলিশের অপশন দেবে, পাবলিশ করব। ওকে, তো এটা এখন হয়ে গেল। তো আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি, বাইরে চলে এলাম, ড্যাশবোর্ডে যাই। ওকে, এবার আমি সাইডের পেজ হতে যাচ্ছি, দেন এখানে রিফ্রেশ করছি, দেন এখানে আমাদের হোম বলে একটা পেজ তৈরি হবে। তো ওটা বুঝতে পারলেন যে কিভাবে পেজটা রেডি করতে হচ্ছে। তো স্টার্টিং এ একটা কাজ করুন, তো আজকে তুমি স্টার্টিং একটা পেজ বানাও, যেটা হচ্ছে একটা পেজ বানাও যেটা হচ্ছে অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস, খাতাটা সরিয়ে তুমি পাশে একটা পেজ তৈরি করো যেটা থাকবে অ্যাবাউট আস। স্টার্টিং এ পেজেসে গিয়ে অ্যাড নিউ পেজেস, দেখো উপরে অ্যাড নিউ পেজেস বলে অপশন থাকবে। এটা ক্যাপিটাল উপর ক্রস করে পাবলিশ করুন, ক্রস করে তারপর সাইটের ওয়েবসাইটে যাও, দেন এখানে রিফ্রেশ করুন। তো আমাদের এখানে এবার আমি বলবো যে নেক্সট যে হোমটা এই সাইডে কিভাবে করব, অ্যাবাউট আস কি সাইডে সেটা পরে বলছি। দেন আপনি একটা এই কন্টাক্ট আস বলতে পেজ তৈরি করুন, কন্টাক্ট আস। এই ওয়ার্ডপ্রেসের লোগোটাতে একবার ক্লিক করে ড্যাশবোর্ডে যান, দেন এখান থেকে বানান স্টার্ট পেজেসে যাওয়ার পর অ্যাড নিউ পেজেস অপশন। ডাইরেক্ট চলে গেল। হ্যাঁ ঠিক আছে, contact us TSE। আসলে চলো হ্যাঁ ঠিক আছে, সেটা তো কন্টাক্ট আস পেজ তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করব। ওকে, এবার আমি বলছি এর মধ্যে যে রিচার্জটা দিতে হবে না, সেটা পরে আসবে, সেটা অনেক একটু জটিল ব্যাপার। আজকে আমি পেজ ক্রিয়েট করছি, সাইড আইডেন্টিটি যা যা আইটেমগুলো আছে আমার ভুল করে আমি এখানে বসিয়ে দিয়েছি, কাজ করবে। এইখানে যেমন আসছে না নরমাল, এই যে এর আন্ডারে অপশনস গুলো এগুলো আসবে, বাট এগুলো টাইম লাগবে আসতে। আমি যেটা এবার বললাম যে এখানে পেজেস গুলো কিভাবে কোনটা আগে থাকছে কোনটা পরে থাকছে সেটা কিভাবে করব, তো সেটা সিম্পল কিছুই নয়। এখানে যদি আমরা যাই, এখানে যে পেজেস গুলো অপশনটা আছে, ও এটা এখান থেকে করা যাবে না, ওটা যতক্ষণ না ইয়েতে গিয়ে করা যাবে না, এলিমেন্টের টাইম গিয়ে সেখান থেকে হবে, এখন এটা করা যাবে না। এখন তো নরমাল থাকে এটা এখানে, এখানে যেমন হোম পেজ আছে, বা এখানে যেমন এখানে এটাতে ক্লিক করলে হোম পেজ, আমরা যে ওয়েবসাইটের নাম রাখবো সেটা অটোমেটিক এখানে শো করবে সাইড আইডি। আমি যে বললাম এবার হ্যালো ওয়ার্ল্ড যে লেখাগুলো আসছে, কন্টেন্ট গুলো তো আমাদেরকে সরাতে হবে ওয়েবসাইটে মডিফিকেশনের জন্য। এটা কিভাবে সরাবো, সরানোর জন্য আমরা জাস্ট চলে যাবো সেটিংসে যাওয়ার পর এখানে রিডিং বলে একটা অপশন পাবো। সেটিংসে যাওয়ার পর রিডিং, সেটিংসে যাওয়ার পর রিডিং এ ক্লিক করব। ওকে, রিডিং এ ক্লিক করার পর আমরা এখানে স্ট্যাটিক পেজ গুলো অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে? স্ট্যাটিক পেজ ব্র্যাকেটে লেখা আছে সিলেক্ট, স্ট্যাটিক পেজের অপশনটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে এটাকে হোম সিলেক্ট করে দেব। ওকে, হোম সিলেক্ট করে নেব, দেন এখানে সেভ চেঞ্জেস ক্লিক করব, হয়ে গেল। দেন আমরা এখানে যদি এটাকে গিয়ে রিফ্রেশ করি, আমাদের কন্টেন্টটা চলে যাবে হোম পেজ থেকে। এবার আমরা নিজেদের মনের মতো করে এখান থেকে, হ্যাঁ সেটা আমরা ডিলিট করে দেবো লাস্টে গিয়ে, এটা আমরা রেখেছি, এটা ডিলিট করব। এটাকেও যদি আমরা এর কন্টেন্টটা সরাতে চাই,
তো এরকম সেম প্রসেসে কন্টেন্ট আপনাকে সরাতে হবে। স্ট্যাটিক পেজে যাব, দেন স্ট্যাটিক পেজের পর এখান থেকে এটা নয়, এটা ইনডিট না, এটা এখান থেকে হয় স্যাম্পল পেজ আছে তো নিচে। না, এখানে আছে এটা হোম পেজের তো সেটা আছে। এখানে যদি আমরা এটা করি কি নেবে সেটা কি দেখা যাক, হচ্ছে নাকি নিলে তো ভালো। না না, এটা এখান থেকে শুধু হোম পেজটা, ওটা আমার স্যাম্পল পেজেরটা সরানোর দরকার নেই, ওটা ডাইরেক্ট ডিলিট করে দেবো। স্যাম্পল পেজটা এখান থেকে পেজেসে গিয়ে অল পেজেসে যাব। অল পেজেসে যাওয়ার পর আমরা এটা কি করে দেবো, ট্র্যাশ করে দেবো। ওকে, যে পেজটা ডিলিট করার দরকার পড়বে, যেমন এখানে প্রাইভেসি পলিসি বলে একটা পেজ আছে, এটাকেও ট্র্যাশ করতে পারি, বা এখানে আমি স্যাম্পল এবং স্যাম্পল পেজটাকে আমি ট্র্যাশ করতে পারি। তো আমরা যখনই কোনো পেজকে ডিলিট করব, তো এই অল পেজেস এখান থেকে যে ট্র্যাশ বলে রেড কালারে হাইলাইট করা যে অপশনটা, ওখানে ট্র্যাশে ক্লিক করে দিলেই পেজ ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এই এখানে যদি আসি, এখানে আমরা এটাকে রিফ্রেশ করি, এই স্যাম্পল পেজটা কিন্তু চলে গেছে, আর কিন্তু নেই, সব পেজগুলো এখন নাই। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো, কিভাবে পেজেস অ্যাড করা হলো, দেন পেজেস কিভাবে ডিলিট করতে হচ্ছে সেটা হলো, পেজেস এর মধ্যে আগে থেকে যে ইনবিল্ট কন্টেন্ট গুলো থাকে সেগুলো কিভাবে রিমুভ করতে হয় সেটা বললাম। ওকে, নেক্সট এবার করব সাইড আইডেন্টিটিতে কাজ করব আজকে। তো আজকে কারণ উপর দিকটাতে আজ কাজ করছি, তো উপর থেকে নিচের দিকে নামবো। তো আজ স্টার্টিং এ দেখবো যে এখানে এই ওয়েবসাইটের ভিতর এখানে যে লোগোটা লাগানো আছে, এখানে এই লোগোটা কিভাবে আমরা এখানে সেট করব আমাদের ওয়েবসাইটের ভিতর। এখানে এখানে অনেক সাইড থাকে, ট্যাগলাইন থাকে, যে যেমন এখানে দেয়া আছে ট্যাগলাইনটা আনলেস ইউ লেখা আছে, পড়তে পারছি না, এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক কিছু একটা লেখা আছে, তো এগুলো কিভাবে অ্যাড করতে হয় আজকে এটাই দেখব। কারণ আজকে উপরের এই যে আমাদের ফুটার, যেটাকে হেডার বলে, সেই হেডার পার্টটা কিভাবে করছি সেটাই আজকে আমরা করছি। এখানে অনেক সাইড সোশ্যাল মিডিয়া আইকন দিতে হয়, এগুলো কিভাবে যে উপরে রয়েছে যেটা কন্ট্রোলার কাস্টমাইজ নিউ এডিট পেজ, ওটা ইউজার দেখতে পাবো, ওটা ইউজার দেখতে পাবো না। আমরা লোকাল সার্ভারে যেহেতু আমি ওটা এখান থেকে দেখতে পাচ্ছি, বাট আমি যদি ওটা লাইভ সার্ভারে করি তখন আর ইউজার ওটা দেখতে পাবো, কিন্তু লাইভ সার্ভারে আমি দেখতে পাবো আমার কম্পিউটার থেকে। বাট আমি যদি আমার এমনি নরমাল সার্চ করে খুলি এখান থেকে যদি সার্চ করে খুলি, বাট এটা লোকাল সার্ভারে আসবেই, কিন্তু যদি আমি লাইভ সার্ভারে চলে তো সেটা আসবে না, সেটা আসবে না। যেমন আমার যে সাইটটা তো বলেছিলাম, এই যে আমার ওয়েবসাইট, এটা তো আমার ওয়েবসাইটের ভিতর কি আসছে, এটা আমারটা তো ওয়ার্ডপ্রেস তৈরি করা ওয়েবসাইটটা, এটা আমার কাছে তো আসছে না, আমার কাছে আসছে না। এটা আসছে যে ইউজার হয় তার কাছে যায়, হ্যান্ডিং এর কাছে এটা শো হয়। কারণ যদি পর্যে বললে আমি গুগল সার্চ কনসোল বলে যে পার্টগুলো লিখেছি সিলেবাসে, তো গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলো কিছুদিন পর এখানে এটা আরো সাইজে বেড়ে যাবে। কারণ তখন আমি এখানে অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ডটা, গুগল কনসোলের ড্যাশবোর্ড, মানে কত ট্রাফিক আসছে সেগুলো ক্যালকুলেশন ব্যাপারটাও সেখানে শো হতে হবে, সেটা ওয়েবসাইটের স্কোর কত র্যাঙ্ক কত সেগুলো শো হবে। সেটা লোকাল সার্ভারে তো হবে না, সেটা লাইভ সার্ভারে যাবে তখন সেটা হবে, কারণ এর মধ্যে তো ট্রাফিক আসবে না এখন, এগুলো লোকাল। হ্যাঁ, তো এবার নেক্সট যেটা বললাম যে এবার এখানে কিভাবে লোগোটা অ্যাড করব আমরা। তো লোগোটা অ্যাড করার জন্য আমরা কি করব, স্টার্টিং এ এখানে যে আমরা যদি চলে যাই নিচের দিকে এলে এখানে অ্যাপিয়ারেন্স বলে অপশন পাবো, ঠিক আছে, যেখান থেকে থিম চেঞ্জ হয়। হ্যাঁ, যেখান থেকে থিম চেঞ্জ করতে এবার থিমে ক্লিক করব, এবার আমরা কাস্টমাইজে যাব। ওকে, তো এরকম ডাউন করে দিলে লোগোটা কিভাবে আমরা সাইটের লোগো কিভাবে চেঞ্জ করতে হবে, লোগো কিভাবে অ্যাড করতে হবে, সবকিছু তো কিন্তু স্টেপ বাই স্টেপই হচ্ছে। স্টার্টিং এ পেজেস বানানো শিখলাম, দেন এবার লোগো অ্যাড করা শিখছি ওয়েবসাইটের, কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে এই সাইডে অনেকগুলো অপশন তৈরি হবে, যেমন গ্লোবাল, হেডার বিল্ডার, ফুটার বিল্ডার। হেডার বিল্ডার পরে আসবো। হেডার বিল্ডার মিন্স হচ্ছে এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেয়া আছে, একটা কন্টাক্ট নাম্বার দেয়া আছে, আর এখানে সোশ্যাল সাইট গুলো আছে, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ, ইউটিউবের সাথে একটা হাইপারলিংক করে দেয়া আছে, এটা হেডার, এটাকে হেডার বলে। আর ফুটার মিন হচ্ছে আমি ওয়েবসাইটের একদম নিচে চলে যাই, একদম নিচে, এই যে এখানে যে লেখা আছে কপিরাইট বাই, যে এটা হচ্ছে হেডার, এই যে এটা এইখান থেকে হেডার স্টার্ট হচ্ছে, এই ব্ল্যাক কালার এখান থেকে, এখানে কত ভিজিটর আসছে ওয়েবসাইটে সেটা শো হবে কিভাবে, এগুলো লাস্টের দিকে আসবে।
আসবে স্টার্টিং বলতে গেলে আজকে ওয়ার্ডপ্রেস এর ফার্স্ট ক্লাস বলতে গেলে এখন পর্যন্ত শুধু ইনস্টল হচ্ছিল ওয়ার্ডপ্রেস, আজ থেকে মেইন ক্লাসটা স্টার্ট হলো ওয়ার্ডপ্রেস। তো হ্যাঁ যেটাই হোক যাই হোক, তো এখানে তারপর এই যে এলাম কাস্টমাইজ আসার পর ওই ইয়েতে কিসে যেন এলাম, কাস্টমাইজ সাপোর্ট। হ্যাঁ এই অ্যাপিয়ারেন্স আসার পর কাস্টমাইজে। হুম, তারপর এই সাইডে আমাদের লেফট সাইডে এরকম কিছু আইকন শো হবে। তো এই আইকনের মধ্যে আমরা এখানে যদি যাই, এখানে যাওয়ার পর সাইড আইডেন্টিটি বলে একটা অপশন পাবো। ওকে, লোগো চেঞ্জ সাইড আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি। তো সাইট আইডেন্টিটিতে ক্লিক করব, তারপর এখানে দুটো অপশন শো হবে। সাইড আইডেন্টিটিতে ক্লিক করে দুটো অপশনের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা আমি বলছি। সাইড আইডেন্টিটিতে ক্লিক করার পর ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, সাইড আইডেন্টিটি আসার পরে দুটো অপশন হবে, একটা দেখাবে সিলেক্ট সাইট আইকন আর একটা দেখাবে সাইট টাইটেল এন্ড লোগো সেটিং। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এই ওয়েবসাইটের মধ্যে, বা আমরা অন্য একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি, এখানে যেমন চলো আমরা অ্যামাজনের সাইটটাই ওপেন করছি। তো এখানে যদি এখানে যদি লক্ষ্য করেন তো দেখবেন এখানে যে স্টার্টিং এ যে আমাদের এই ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশন বলে, এটাকে মেটা ডেসক্রিপশন বলে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিচে, বাট আমাদের ট্যাবের মধ্যে যেগুলো শো হয় এগুলোকে মেটা ডেসক্রিপশন, এই মেটা টাইটেল বলে। তো এই মেটা টাইটেলের সাইডে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে যেমন অ্যামাজনের লোগো করে দেওয়া আছে, বা এখানে যে আমি একটা কম্পিউটার ইনস্টিটিউটের ওয়েবসাইট ওপেন করেছিলাম, এখানে যেমন অ্যাপটেকের একটা লোগো শো হচ্ছে, বা আমি এখানে জ্যাম্পের যে ফাইলগুলো জ্যাম্পের যে লোগো শো হচ্ছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমার সাইট আইকন। তো আমরা যদি এখানে গিয়ে সিলেক্ট সাইট আইকনে ক্লিক করে লোগো লাগাই, তাহলে আমি লোগোটা কিন্তু এখানে আপডেট হবে, নট এখানে, মানে এখানে শো হবে না। এখান থেকে যদি আমরা আপলোড করি তাহলে আমাদের চেঞ্জেসটা এখানে হবে। মানে আমরা যদি নিজের মানে ওয়েবসাইটের এই যে ইউআরএল এর উপর যে মানে এখানে লোগো শো হচ্ছে, মানে অ্যামাজনে দেয়া আছে বা এখানে দেয়া আছে, এইটা চেঞ্জ করার জন্য এটাকে সাইট আইকন বলে, এটাকে সাইট আইকন বলে। মানে আমাদের সাইট আছে ওয়েবসাইট, তার যে আইকন যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে। তো আমাদের কাছে এখন ডিভাইসের মধ্যে কোনো লোগো আছে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে গুগল থেকে, ডাউনলোড করে নিব। আর হ্যাঁ, লোগো সাইজটা নোট ডাউন করে নিন, যে লোগোর সাইজ আমরা যখন ফটোশপের মধ্যে আমাদের সাইটের জন্য লোগো রেডি করব, আমাদের ব্র্যান্ডের জন্য লোগো রেডি করব, মানে ব্র্যান্ডের যে লোগো হয় সেটাই তো ওখানে দেয়া থাকে। তো লোগোটার সাইজটা হবে হচ্ছে 286 ইনটু 70 পিক্সেল। ডাউন করে মনে থাকে না পিক্সেলের সাইজ কত, 270 পিক্সেল। আমি বলে দিচ্ছি, এটা সাইজ করতে হবে 267 ইনটু 70। 267 হ্যাঁ এটা 267 ইনটু 70, হ্যাঁ 70 পিক্সেল। এটা হাইট উইডথ, ঠিক আছে? আর এমবি হাইট হচ্ছে 70 আর এটা হচ্ছে উইডথ। আমরা এমবি এর কোনো ইয়ে থাকে, যত এমবি হতে হবে না, এখানে কোনো লিমিটেশন নেই বা সাইজের কোনো লিমিটেশন নেই, যেহেতু ওয়েবসাইট না। তো আমাদের যত ভালো লুক আসবে, সেগুলো হচ্ছে গভর্নমেন্টে যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি তখন সেই ক্ষেত্রে এমবি একটা কম্প্রেস করতে হয়, এখানে কোনো ব্যাপার না। কারণ আমি তো স্টার্টিং এসে বললাম যে যত ভালো গ্রাফিক করতে পারবেন তত কাস্টমার বা ক্লায়েন্ট তত অ্যাট্রাকটিভ হবে, যত গ্রাফিক আসবে ওয়েবসাইটে। ইউটিউব ভিডিও ক্ষেত্রেও থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ একটা বলে, থাম্বনেলটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। যত অ্যাট্রাকটিভ থাকে তত ভালো। আজ থেকে 5 বছর আগে ইউটিউবে যে থাম্বনেল গুলো হতো ওগুলো অনেকটা একটা অর্ডিনারি হতো, এখনকার যত থাম্বনেল সব একটা হাই গ্রাফিক ইউজ করে। তো এখানে কম এমবি লিমিটেশনের কোনো ব্যাপার নেই। এখানে সেটা যে সাইজটা বলে দিলাম আমি, এই সাইজটাতে হবে। আর এটা হচ্ছে সাইট আইডেন্টিটির কিছু নয়, আমি এই যে সাইজটা বললাম এটা হচ্ছে আমি যে ওয়েবসাইটের যে লোগোটা বানাবো এইটার সাইজ বললাম। ওকে, ঠিক আছে। আর এই লোগোটাই এখানে ইউজ করা যাবে, একই সাইজ হয়ে যাবে। ওকে, মানে আমি যদি এখানে যা লোগো লাগাবো ওটা আমি ওখানেও লাগাতে পারি, ওই সেম লোগোটাই সবাই লাগিয়ে দেয়। যেমন এখানে যেটা ইউজ হয়েছে এখানেও ওটাই ইউজ হয়েছে, বাট এটা একটু কার্ভ করা আছে আর এটা একটু সোজা করে রাখা আছে। তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এখান থেকে, আর তো সাইজ করা যাবে না। দুই সাইজের সাইজ যে কোনো একটা ডাউনলোড করে নিই, পিএনজি ডাউনলোড।
পিএনজি ফরম্যাট চাই। হ্যাঁ পিএনজি ফরম্যাট চাই, কারণ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এটাকে যদি আমরা যাই হোক, এখানে মানে কি আমরা যখন সাইট আইকনের ভিতর যখন আইকনটা আপলোড করব তখন পিএনজি ফরম্যাটে আপলোড করব। পিএনজি ফরম্যাট মিন্স কি, যেটা মানে কি বলবো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয় কিছু ফটো। কারণ এখানে যে অ্যামাজনের সাইটের মধ্যে যে অ্যামাজনের লোগোটা লাগিয়েছে, এটা যদি ট্রান্সপারেন্ট না বানাতো, এটা তাহলে এর পিছনে হোয়াইট বা একটা ব্ল্যাক কালারের স্পট পড়ে যেত, তাহলে দেখতে খারাপ লাগতো। যেটাকে আমরা যদি পিএনজি করে আপলোড করি, মিন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপলোড করি, তাহলে আমাদের কি এর মধ্যে শো হচ্ছে, দেখতে ভালো লাগছে আরো। সেই জন্য আমরা যখনই সাইড আইকন বা সাইড আইডেন্টিটি লাগাবো, সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেটা লাগাবো, মানে লোগোটা ফার্স্টে ফটোশপের ভিতর বানিয়ে নেবো। দেন তারপর যেমন পিএনজি নামক ফরম্যাট থেকে ফটোশপ থেকে করা যায়, বা কিছু ওয়েবসাইটও আছে যেটা থেকে রিমুভ বিজি বলে বলে একটা সাইট আছে, যেখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ফটোটা সেখানে আপলোড করে, সেটাতেও করতে পারি। এখান থেকে ডাউনলোড করে নিয়ে একটা লোগো, কোনটা ওই যে নিচে যেটা হয় এটা, না না এটা না, এই সাইডে একদম এটা তার পাশে একটা কালারিং যেটা তীরের মধ্যে আছে না, 2 নম্বর লাইন। এটা হ্যাঁ এটা ডাউনলোড করে নিই, সেভ ইমেজ ডেস্কটপের মধ্যে ডাউনলোড, কি ফরম্যাটে নিয়ে নিচ্ছি, WPS PNG ফাইল পিকচার এরকম নেই, পিএনজি নিচ্ছে। ওটা ইমেজ করা হয়। হ্যাঁ, ইমেজ করে দেন আমরা এখানে টুলস বলে একটা অপশন পাবো। হ্যাঁ, টুলস এর ভিতর গিয়ে এখান থেকে কালারের অপশনে গিয়ে এখানে আমরা ট্রান্সপারেন্ট সিলেক্ট করব, তাহলে যত ইমেজ আসবে সব ট্রান্সপারেন্ট আসবে। এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিলাম, বলছে ট্রান্সপারেন্ট, বাট আমার মনে হচ্ছে না ট্রান্সপারেন্ট হবে বলে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে মনে হচ্ছে। থাক, আমাদের এখন সাইডটা কালার তো হোয়াইট, এটা করে দিলাম, এটা মনে হচ্ছে ট্রান্সপারেন্ট আছে মনে হচ্ছে। সেভ ইমেজ অ্যাজ একই নিচ্ছে, থাক। এটাকে ডেস্কটপের মধ্যে ডাউনলোড করি, এটাকে সেভ করে দিচ্ছি, আর পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। পিক্সেল অপশন, তো আমরা ছবি ডাউনলোড করে নিলাম। তো দেন স্টার্টিং এ আমরা এখন সাইড আইকন লাগাচ্ছি না, এখন আমরা অনলি ওয়েবসাইটের এখানে সাইডে লোগোটা লাগাবো শিখছি। ওকে, তো এখানে সাইট টাইটেল এন্ড লোগো সেটিংস এ ক্লিক করব। ওকে, তারপরে এখানে সাইট আইকন বলে একটা অপশন পাবো, ঠিক আছে, এখানেই দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সিলেক্ট আইকনে ক্লিক করব, এটা সিলেক্ট সাইট আইকন, সাইড আইকন এই যে সিলেক্ট লোগো। ওকে, সিলেক্ট লোগোতে ক্লিক করব, তারপরে এখান থেকে ফাইলটা সিলেক্ট করব, ডাউনলোড হয়েছে দেখুন। ওই তো পেজ হয়ে দেখো, এই ফার্স্ট রো এর একদম লাস্ট, ফার্স্ট রো এর একদম লাস্ট পেজ। তো ছবিটা এখানে চলে এসেছে আপলোড হয়ে। তারপর এখানে নরমাল নিচের দিকে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে সাইজে ক্লিক করার অপশন দিচ্ছি, ঠিক আছে, এটা নিজের হিসাব মতো করে ক্রপ করা যায় এখান থেকে, সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে স্কিপ ক্রপিং করব, ওকে, ক্রপ ইমেজ করব, ক্রপ ইমেজ করে সাপোর্ট করব, স্কিপ ক্রপিং করব, হয়ে গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেগে গেছে,
এটাকে আমরা এখান থেকে কি করব, পাবলিশ করব। তারপরে এখান থেকে লোগো সাইজটা নিয়ে কম বেশি করা যায়, নিচে অপশন রয়েছে। নিচে অপশন রয়েছে, এটা লোগোটার থেকে সাইজটা কম বেশি করা যায়। এখন এরকম রাখছি, ঠিক আছে। তা এখন এমনি লোগোটার আসলে সাইজ আমরা ঠিকভাবে করা নেই, তাই যদি নিজের মনের মতো এই সাইজটা বললাম এইভাবে বানালে সুন্দর লাগবে দেখতে। এখানে এখন কিছু করার নেই, করতে গেলে টাইম লাগবে লোগোটা বানাতে। জাস্ট নরমাল জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি, বাড়িতে যখন করবেন তখন ওটাকে ঠিকভাবে করবেন। দেন এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিলাম। মাউসটা স্লো কেন? তারপর পাবলিশ, পাবলিশের পর সাইটে যাব, রিফ্রেশ করব, চলে আসবে। তাহলে এইভাবেই করতে হবে, যা করতে হবে। আমরা ধরুন এটাকে চেঞ্জ করতে চাইছি, আমরা এই সাইটের মধ্যে যেটা লেখা আছে এটাকে চেঞ্জ করতে চাইছি। আচ্ছা এইটা একটু বেশি চড়া হয়ে গেল না? ওটা বিজে বিয়েটা সমান হয়নি। এটা হয়ে গেছে, এই জন্য লোগো যে সাইজটা বলে দিলাম, ওইভাবে ওই সাইজ নিয়ে কাজ করলে প্রবলেম হবে না। মানে কিছু করার নেই, গুগল থেকে বাইরে করলে আমি বুস্ট করে নিচ্ছি। তাই বাড়িতে যদি প্রবলেম হয় তখন আমি কি করব? পেজটা ফটোটা পুরো সাইজটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের এই সাইডে অনেকটা ঢুকে আছে পার্ট, এই সাইডে যে না অনেকটা আছে ফটোটার পার্ট। আমি যখন ক্রপ করলাম, বাট এখানে ক্রপ গুলো সাপোর্ট করে না ওয়ার্ডপ্রেস এর। ওটা ওই জন্যই সাইজ, যদি সাইজ যাবো তো ওই সাইজে যখনই বানাবো ওই সাইজে রেডি করব ফটোশপের। এই জন্য ডিজিটাল মার্কেটিং এ কি, মানে ডিজিটাল মার্কেটিং করলে কি নিজের মধ্যে একটা গ্রাফিক ডিজাইনিংয়েরও একটু স্কিল থাকতে হয়, একটু কন্টেন্ট রাইটিং এরও একটু স্কিল থাকতে হয়, মানে সব স্কিল গুলো একটু একটু থাকতে হয়, তবে গিয়ে হয় ভালো। মানে শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং করছি বলে ওয়েবসাইট বানাতে জানলাম হয়তো হবে না, স্টার্টিং এ একটা গ্রাফিক সফটওয়্যারও জানতে হবে, একটু একটু কন্টেন্ট রাইটিংও জানতে হবে, নিজের ক্রিয়েটিভিটি কন্টেন্টটাও জানতে হবে, কিভাবে কন্টেন্ট রাখছি, কিভাবে ক্যাচি ওয়ার্ডস কিভাবে ইউজ করছি ইংলিশে, সেটাও স্ট্রং হতে হবে। এই নিচে যেটা আসছে আর বা এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম, এটা কি সব জায়গায় শো করবে? না না না, ওখানে আসবে, এটা এখন লোকাল সার্ভার বলে আসছে, ওখানে আসবে। আমারটা এক্সট্রা থিম ইউজ করা আছে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা এক্সট্রা থিম ইনস্টল করে করা আছে। হ্যাঁ এক্সট্রা কেন ইউজ করা আছে? তো যাই হোক, ওটা লাইভ সার্ভারে যখন থাকবে তখন সেটা আসবে না। তো এবার আমি যেটা বলছিলাম যে থিমস তো দুভাবে অ্যাড করা যায়। একটা টাইমস আমি বললাম আজকে এতটাই থাকে উপরের পার্টটা, এখান থেকে এটাকে ব্যাক করে দিচ্ছি। তো আমি বললাম যে এটা যে থিমসটা দুভাবে অ্যাড করতে পারি আমরা, এখান থেকে গিয়ে থিমস অ্যাড করতে পারি, এখানে অ্যাপিয়ারেন্সে থিমসে গিয়ে এখানে অ্যাডিং থিমসে গিয়ে থিমস অ্যাড করতে পারি, ওকে। বা আরেক প্রসেসে থিমস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে গুগলের মধ্যে টাইপ করে নেবো। ধরো আমার সাইটটা হচ্ছে ব্লগ সাইট, ওকে। তো এখানে লিখবো ব্লগ। ব্লগ মিন্স হচ্ছে যেখানে আর্টিকেল পোস্ট হয়, কন্টেন্ট রাইটিং হয়, যে ব্লগ। তারপরে এখান থেকে ব্লগ লেখার পরে এটাকে আমরা স্পেস দেব, ওয়ার্ডপ্রেস থিম অটোমেটিক দিয়ে এন্টার দেব। নিচে যদি আসি এখানে এটাতে যাই, এই সাইডটাতে গেলাম, তো এখানে অনেক কি হচ্ছে, থিমস হচ্ছে। এখান থেকেও আমরা থিমস ইউজ করতে পারি। ধরুন এই থিমসটা আমাদের পছন্দ, এই থিমসটা এখানে ক্লিক করে নিলাম। তো এখানে থিমসে ক্লিক করার পর ডাউনলোড করার অপশন কিছু না হচ্ছে এখানে। হ্যাঁ, তো এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওকে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা এখানে ডাউনলোড করার অপশনস পাবো আমাদের থিমস গুলো। আমরা গুগল থেকে দিনে এইভাবে থিমস ডাউনলোড করার পর কি করব, এখানে আমরা যদি চলে যাই অ্যাড নিউ থিমসে ক্লিক করার পর কিন্তু আমাদের দুটো অপশন দেয়, এখানে সার্চ করার অপশন দেয়, হ্যাঁ, আর এখানে একটা আপলোড এ থিমস বলে একটা অপশন আসছে। তো আমরা আপলোড এ থিমসটা তখন ইউজ করব যখন গুগল থেকে ডাউনলোড করব, ডাউনলোড করা হ্যাঁ। থাকে। বা অনেকে আছে যারা ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপ করে, কোডিং জানা থাকলে ওয়ার্ডপ্রেস এর থিমস নিজে ডেভেলপ করেন, ওকে। তো আমি নিজে কম্পিউটারের ভেতর নিজে কোনো থিমস ডেভেলপ করব, ওকে। সেই থিমসটা ডেভেলপ করার পর আমি এখানে আপলোড থিমসে গিয়ে সেই থিমসটা এখানে জিপ ফরম্যাটে আপলোড করে দিলাম। দেন তারপর যদি অ্যাক্টিভেট করি তাহলে আমি যে থিমসটা বানিয়েছি সেটাই আমার ওয়েবসাইটে শো করবে।
সেটা নর্মাল কোডিং জানা থাকে, যেমন টেক্সট কম্পাইলার নিয়ে যেমন ভাবে একটা বানাতে হয় সেরকম ভিএস কোড বা থেকে সেটাই করা যায়, বা নর্মাল এই গুগলের থেকেও ডাউনলোড করা যায়, যেটা বললাম এখানে যে ওয়েবসাইটের মধ্যে ডাউনলোডটা তো বুঝতে ওটাও যারা থিমস যারা ডেভেলপ করে তারা ওখানে ইনস্টল করে। থিমস ডেভেলপ করাটা টেকনিক্যাল বিষয় হয়ে যায়, ওটা টেকনিক্যাল সম্পূর্ণ কোডিং এর কোডিং এর উপর হবে থিমসটা ইনস্টল। না ডেভেলপ করে এইচটিএমএল ধরো যেরকম আমি বলেছি, ঠিক আছে, এইচটিএমএল নোটটা আমি বানিয়ে নিলাম, নোটপ্যাডে দিয়ে আমি লোকাল সার্ভারে আমি দেখি ওটা আমি আপলোড করব, ওইটা তো আমি না সেটা তখন HTML ট্যাগ, সেটা থিমস বানিয়ে আপলোড করো তখন। যে HTML ট্যাগ যখন ইউজ করব সেটা ওর ভিতরে HTML ট্যাগ ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউজ করা যায়, সেটা আমি দেখাবো এরপর। HTML ট্যাগ কিভাবে ইউজ করতে হয়, HTML ট্যাগস ইউজ করা একটা আলাদা বিষয়, আর একটা থিমস ডেভেলপ করা একটা আলাদা বিষয়, সেটা আলাদা প্রসেস আছে। যারা থিমস ডেভেলপ করে ওয়ার্ডপ্রেসে, যারা ইঞ্জিনিয়ার হয়, আমি বলা যায় প্লাগইন যে এলিমেন্টার ইনস্টল করলাম, এই এলিমেন্টারটাও তো কোনো একটা ইঞ্জিনিয়ার ডেভেলপ করেছে পেজ বিল্ডিং করার জন্য, তো ওইগুলো তো হিউজ একটা কোডিং এ চলবে, তো ওগুলো তো আমারও নলেজ নেই, তো সেটা যারা ডেভেলপ করে তারাই জানে। বাকি যারা জানে কোডিং তারা নিজেদের থিমস নিজেরা ডেভেলপ করে দেন, আপলোড করে, বা নিজে অনেকে নিজের প্লাগইনসও অ্যাড করে। অনেকে নিজে যারা কোডিং জানে তারা ওয়ার্ডপ্রেসের মতো নিজস্ব প্লাগইনসও পাবলিশ করে ওয়ার্ডপ্রেসের মধ্যে। দেন আমরা সেই প্লাগইনস গুলো এখান থেকে, যেমন প্লাগইনসে যদি যাই, এখানে ড্যাশবোর্ডের ভিতরে এখানে প্লাগইনসে গিয়ে যদি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি, হ্যাঁ, তো আমরা যে এখানে যে এই যে প্লাগইনস গুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত প্লাগইনস গুলো আলাদা আলাদা ফাংশন আছে, কিন্তু তো এই প্লাগইনস গুলো এখানে যে পাবলিশ করা আছে এগুলো কোনো মানুষ তো করেছে, এই যে যেমন লেখা আছে কোন প্লাগইনসের রেটিংস কত, হ্যাঁ, তো এইগুলো যারা প্লাগইনস এর ডেভেলপার হয় তারা এখানে আপলোড করে দেন নিজেদের প্লাগইনস। আমরা যেমন ইউজার, আমরা ওয়ার্ডপ্রেস ইউজার, তো আমরা এখান থেকে করে সিম্পলি ওদের যে প্লাগইনস গুলো ইনস্টল করে আমরা ওয়েবসাইটে ইউজ করি। বাট প্লাগইনস ডেভেলপারের আলাদা কোর্স হয়, যারা প্লাগইনস ডেভেলপ করে, যারা সফটওয়্যার ডেভেলপার করে তারা প্লাগইনস কে ডেভেলপ করে। ওকে, এবার ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমি তো প্লাগইনস ডেভেলপার সেট করব না, না তো কোনো আইডিয়া আছে প্লাগইনস ডেভেলপ করার, সম্পূর্ণ এর হ্যাঁ, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা তারা এগুলো ওয়ার্ডপ্রেস এর তারা ওগুলো ডেভেলপ করে, সেরকমই ব্যাপার। থিমসটাকে তো সেম, কিন্তু প্লাগইনস এর থেকে থিমস ডেভেলপ করা ইজি হয়, সেটা আমার মনে হয় পার্সোনালি। আমার মনে হয় থিমস ডেভেলপ করা ইজি, অনেকটা ইজি ব্যাপার, ফাংশন বানানো থেকে ডেভেলপ করতে, সেটা তো না, সেটাই থিমসটা আমি যেটা বললাম যে আমি যদি ওয়ার্ডপ্রেস এর মতো থিমস না নিয়ে আমি বাইরে থেকে গুগল থেকে ডাউনলোড করে থিমস আনতে পারি, বা অনেকে থিমস যারা ইউটিউবের মধ্যে সার্চ করে সব কিছু পাওয়া যায়, দেখুন থিমস কিভাবে ডেভেলপ করতে হয়, সেটা যদি পারিস তো করুন, সেভাবেও আপলোড করা যায়। তো আমি বলে দিলাম যে বাইরে থেকে কিভাবে থিমস এখানে আমরা আপলোড করতে পারি। আমরা যদি অ্যাড করতে চাই এখানে সার্চ করে, এই যে আমি এখানে থিমস এর মধ্যে নেই, এই অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে থিমস যদি চাই, এখানে একটা অ্যাড নিউ থিমসে ক্লিক করার পর কিন্তু এখানে আপলোডে থিমস এর অপশন আছে। আর যদি আপলোড না করা থাকে তাহলে এখানে যেমন বললাম অ্যাস্ট্রা বাই ডিফল্ট, যেটা আমরা নিজেদের মতো মডিফাই করতে পারবো, বা জেনারেট ট্রেস, সেরকমই ব্যাপার। এটাই তো এখনো পর্যন্ত কোনো ডাউট আছে যে এখানে কি যে পেজেস অ্যাড করার মধ্যে বা সাইট যে আইকন অ্যাড করার মধ্যে? এরপরে যে আমি একটা কাজ করব, তাহলে যে আমি এখানে এক্সাম্পলের জন্য যে ব্যানারটা বানাবো, সেই ব্যানারটা রেডি করে নেবো, আমি বাড়ি থেকে নিয়ে চলে আসবো রেডি করে। তাহলে এখানে যে সাইড আইকনটা, এটাও আমি যে সাইজ বললাম ওই সাইজের মতো করে আমি একটা বানিয়ে নেবো। ওকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আজকে অনলি উপরের পার্টটাই করলাম যে কিভাবে পেজেস অ্যাড করছি আর কিভাবে সাইড আইকনে অ্যাড করছি এগুলো। the next ক্লাসে আমরা পেজ মডিফিকেশন শিখব, কিভাবে এখানে ব্যানারটা অ্যাড করতে হয়, কিভাবে এখানে h1 ট্যাগস অ্যাড করতে হয়, আর এখানে কিভাবে আরো ফাংশন যে থাকে সেগুলো কিভাবে করতে হয়, কন্টাক্ট আস ফর্ম কিভাবে বানাতে হয় সেগুলো। আগে একটা কাজ করব, পেজ বিল্ডারটা শিখব, পুরো পেজ বিল্ডিংটা শিখব। এরপর দিন অনলি হোম পেজটাকে ডিজাইন করব। হোম পেজে যা ওই যে হোম এক নাম্বার থাকবে, কন্টাক্ট আস, সেটা এলিমেন্টারের খেলা, সেটা এলিমেন্টার যখন করব সেই এলিমেন্টার থেকে ওপেন করলে তখন সেটা হবে। সিরিয়াল হিসাবে হ্যাঁ, সিরিয়াল হিসাবে সেটা হয়ে যাবে। সেটা আমি তো বললাম আজকে স্টার্টিং ডেজ, বলতে গেলে প্র্যাকটিক্যালি ভাবে ওয়ার্ডপ্রেস আজকে স্টার্ট করব, রেকর্ডিংটা স্টপ করব।